সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ শ্রেণীর ছাত্রীদের অর্থনীতি ক্লাস, এবং আজকে আমরা অর্থনীতি ক্লাসে প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, অনেকে আমাদের কাছে মেসেজ করেছো, অনেকে জানতে চেয়েছো যে অর্থনীতিতে কোন বিষয়ে তোমরা কোন বইটি কিনবে। তো সেক্ষেত্রে একটু আমাদের সাজেশন হচ্ছে, তোমরা অর্থনীতিতে বাজারে প্রচলিত যে কোনো বই কিনতে পারো, কিন্তু তার মধ্যে যদি বিশেষ করে নাম বলতে হয়, আমি বলবো যে তোমরা কাজল ব্রাদার্সের আনন্দমোহন স্যার রচিত অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় বইটি কিনতে পারো। এছাড়াও শ্রদ্ধেয় শিক্ষক নরোত্তম রায় রচিত লেকচার পাবলিকেশন থেকে প্রকাশিত অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র কিনতে পারে। এছাড়া সোহরাওয়ার্দী স্যার রচিত পাঞ্জেরি প্রকাশনী কর্তৃক প্রকাশিত অর্থনীতি বই, সেটি তোমরা কিনতে পারো। আমাদের যেহেতু সিলেবাস একই, যে কোনো বই কিন্তু আমরা এখানে সাপোর্ট করব। তবে যদি আমার মনে হয় তোমরা আনন্দমোহন স্যারের বইটি কিনো, তাহলে হয়তো আমাদের একটু পড়তে এবং একই সাথে প্রিপারেশন নিতে সহজ হবে যদি আমরা সবাই কাছাকাছি একই রকম বই কিনি। তারপরও আমি এক্ষেত্রে আমার ছাত্রীদের পূর্ণ স্বাধীনতা দিতে চাচ্ছি। তোমরা বাজারে প্রচলিত তোমাদের কাছাকাছি লাইব্রেরিতে অবস্থিত যে কোনো বই তোমরা কিনে নিতে পারো অর্থনীতির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র অনুসারে। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় পড়ব। আমাদের অর্থনীতির প্রথম পত্রে প্রথম অধ্যায়ে রয়েছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান, এবং এটিতে আমরা অর্থনীতির যে মৌলিক সমস্যা রয়েছে এবং এটি সমাধান, সেটি নিয়ে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকে যেটি নিয়ে আলোচনা করব যে পৃথিবীতে যেই সকল অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেই অর্থনৈতিক ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করব। সারা পৃথিবীতে আসলে বিভিন্ন দেশে কিন্তু একই রকম অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত নেই। তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো যে পৃথিবীর কোনো কোনো দেশে কিন্তু অর্থনীতিতে বেশ কঠোর অবস্থান থাকে, অর্থাৎ দেশীয় পণ্যের প্রতি তারা জোর বেশি দেয়। কোনো কোনো দেশ অর্থনীতিতে বিদেশ থেকে দ্রব্য কেনা এবং বিদেশে বিক্রি করা, এরকম একটি ব্যাপার থাকে। কোনো কোনো দেশের অর্থনীতিতে দেখা যাচ্ছে যে কোনো পণ্যের দাম ঠিক করে দেয়া থাকে, কোনো দেশের অর্থনীতিতে আসলে পণ্যের দামটি বাজারের উপর ছেড়ে দেওয়া হয়। সুতরাং এই সব বিভিন্ন দিক বিবেচনা করেই আমরা কিন্তু বিভিন্ন রকমের অর্থনীতি আমরা দেখব। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, শ্রেণী একাদশ অর্থনীতি। আচ্ছা, শুরুতে আমরা বলি যে অর্থনৈতিক ব্যবস্থা এইটির ধারণা নিয়ে যদি আমরা কথা বলি, কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা আসলে দুটি ব্যাকগ্রাউন্ডের উপর প্রতিষ্ঠিত। প্রথমে হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কাঠামো এবং অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ কোনো একটি দেশে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা হয়, সেটিকে একসাথে সমন্বয় করলেই কিন্তু আমরা পাই অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ কোনো দেশের ইকোনমি ডিপেন্ড করছে যে এই দেশটির যেসব অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা হয়, অর্থাৎ সেগুলো যেই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে সেই কার্যাবলী পরিচালনা হয়, সেটিকে কিন্তু আমরা এক কথায় বলতে পারি অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা দেখি এখন পৃথিবীতে কোন কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। পৃথিবীর যেসব অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে সেটির মধ্যে প্রথমেই আমরা যেটির নাম বলতে পারি সেটি হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম। এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা সেটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এবং সর্বশেষ আমরা দেখব মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, এই স্লাইডটিতে আমরা একই সাথে পৃথিবীতে প্রচলিত বিভিন্ন রকমের অর্থনৈতিক ব্যবস্থার নাম করতে পেয়েছি। এখন পরবর্তী স্লাইডে যাওয়ার আগে আমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নিই যে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আসলে অর্থনৈতিক ব্যবস্থার একটার সাথে আরেকটা
একটার সাথে আরেকটা হচ্ছে পার্থক্য রচিত হয়। প্রথমেই যেটি বলবো যে সেটি হচ্ছে যে কোনো অর্থনীতিতে আসলে মূলত যে জিনিসটা দেখা হয় সেটি হচ্ছে যে কোনো দেশের অর্থনীতিতে মালিকানার পদ্ধতি। কোনো কোনো দেশে দেখা যাচ্ছে যে মালিকানার পদ্ধতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি বিশেষ কিন্তু কোনো সম্পদের মালিকানা দাবি করতে পারেন। কোনো কোনো দেশের অর্থনীতিতে কে এই সম্পদের মালিক হবে সেটি কিন্তু রাষ্ট্র নির্ধারণ করে দেয়, এবং কোনো কোনো দেশের অর্থনীতিতে রাষ্ট্র নিজেই কিন্তু সেই মালিকানার সমস্ত সম্পদের মালিকানা হিসেবে দায়িত্ব নিয়ে নেয়, এবং রাষ্ট্র কিন্তু নির্ধারণ করে যে কতটুকু উৎপাদন করবে এবং কি উৎপাদন করবে। অন্যদিকে কোনো অর্থনৈতিক ব্যবস্থায় কতটুকু উৎপাদন করবে এবং কি উৎপাদন করবে এটি রাষ্ট্র নির্ধারণ না করে রাষ্ট্র এখানে ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেয়। এবং এই জাতীয় অর্থনীতিতে দেখা যাচ্ছে যে কোনো দ্রব্যের একটি বাজারে কতটুকু বেচা কেনা হবে এবং কোন দামে বেচা কেনা হবে সেটি কিন্তু সেই ব্যক্তি, বাজার এবং ক্রেতার উপর নির্ভর করে। অন্যদিকে এরই বিপরীত চিত্র আমরা দেখতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার নিজেই নির্ধারণ করে দেয় সেটির দাম, কোনো দ্রব্যের দাম কত কত হবে এবং কতটুকু সেটি ক্রয় বিক্রয় হবে। আমরা এই বেসিক ধারণা থেকে একটি একটি করে আমরা আসব অর্থনৈতিক ব্যবস্থা, বিভিন্ন রকমের অর্থনৈতিক ব্যবস্থার দিকে। আমরা দেখেছি, আবারও নামটি আমি স্মরণ করে দিয়েছি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ছোট্ট একটি কাজ আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের দিতে চাচ্ছি যে আমরা যেই চারটি নাম দেখেছি বাংলাদেশের অর্থনীতির সাথে কোন অর্থনৈতিক ব্যবস্থার সাথে তোমরা এই মুহূর্তে মিল খুঁজে পাচ্ছ সেটি তোমরা আমরা পড়ার সাথে সাথে তোমরা চিন্তা করতে থাকো। আমরা এই আজকের লেকচারের শেষের দিকে আসলে এটি উত্তর আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি কোন অর্থনৈতিক ব্যবস্থার সাথে মিল আছে এই প্রশ্নটিকে নিয়ে পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে চলে আসছি আমরা প্রথমেই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা, যেটিকে অপর নাম হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে যেটি হচ্ছে যে লেইসেস ফেয়ার বা যেটিকে বলছি আমরা স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা, অর্থাৎ এখানে পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এমন একটি বাজার ব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হয় যে বাজার ব্যবস্থায় কি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে এই বাজার ব্যবস্থা নিজে নিজে দাম নির্ধারণ করবে, নিজে নিজে এই বাজার নিজেই নির্ধারণ করবে কতটুকু বিক্রয় হবে অথবা কতটুকু উৎপাদন করতে হবে। সুতরাং ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যাচ্ছে যে বেসরকারি মালিকানাকে স্বীকার করে নেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যক্তি মালিকানাকে মূল ধরেই কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থা সাজানো রয়েছে। তো এই অর্থনৈতিক ব্যবস্থার যে মূল বৈশিষ্ট্যগুলো সেটি আমরা একটি একটি করে দেখি। প্রথমে হচ্ছে যে যেটি আমরা বলেছিলাম গত স্লাইডে, সেটা হচ্ছে দাম ব্যবস্থা। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু বাজারের উপর কিন্তু দাম ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ধরে নেওয়া হয়েছে বাজার নিজেই একটি দাম নির্ধারণ করবে প্রতিটি পণ্যের এবং ওই দাম অনুযায়ী কিন্তু ক্রয় বিক্রয় হবে। সুতরাং শুধু দাম না, একই সাথে বাজার উৎপাদন কতটুকু হবে সেটি নির্ধারণ করবে, বিনিয়োগ কতটুকু হবে সেটি নির্ধারণ করবে, বন্টন, ভোগ বা সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু সম্পূর্ণভাবে কিভাবে প্রচলিত হবে সেটি কিন্তু বাজার নির্ধারণ করবে। এখানে কিন্তু সরকার ইন্টারফেয়ার করে না বা কোনো পরিকল্পনা বিভাগ কিন্তু সেইটির দামকে পরিচালনা করে না। সেখানে দ্রব্যের চাহিদা এবং যোগানের পরিপ্রেক্ষিতে কিন্তু দামটি নির্ধারিত হবে। এরপরে হচ্ছে যে যেটি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু ব্যক্তিগত মালিকানাকে সম্পূর্ণভাবে স্বীকার করে নেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি কিন্তু নিজে যে কোনো দ্রব্যের মালিকানা অর্জন করতে পারে এবং তিনি কিন্তু নিজের ইচ্ছা মতো সে ব্যবসা পরিচালনা করতে পারে, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগের স্বাধীনতাকেও এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। এছাড়া পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা।
পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ধরে নেওয়া হয় এখানে অনেক কিছু ক্রেতা থাকবে, বিক্রেতা থাকবে, এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু প্রতিযোগিতা থাকবে। এবং সবচেয়ে বড় কথা, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু আমার মুনাফা বা প্রফিটকে স্বীকার করে নেওয়া হয়েছে। এখানে কিন্তু পুঁজিবাদী অর্থনীতির আসলে ব্লাড হচ্ছে মুনাফা বা প্রফিট। এখানে আয় এবং ব্যয়ের যে পার্থক্যটি, সেটি কিন্তু একজন পুঁজিবাদী বা ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থাপনার যে এন্টারপ্রেনার, তিনি কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা মুনাফা সর্বোচ্চকরণের জন্যই কিন্তু তিনি অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে পারেন। এক্ষেত্রে আমরা একটি বিশেষ তথ্য তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে অদৃশ্য হাত। অদৃশ্য হাত এই টার্মিনোলজিটি তুমি অর্থনীতি প্রথম দিকে পুঁজিবাদী অর্থনীতিকেই আসলে নির্দেশ করে। পুঁজিবাদী অর্থনীতিতে কিছুক্ষণ আগে আমরা যেটি বলেছিলাম যে স্বীকার করে নেওয়া হয়েছে কাকে? স্বীকার করে নেওয়া হয়েছে মুনাফাকে, স্বীকার করে নেওয়া হয়েছে ব্যক্তিগত উদ্যোগে মালিকানাকে, স্বীকার করে নেওয়া হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে। অর্থাৎ এখানে কোনো দ্রব্যের দাম কতটুকু হবে সেটি কিন্তু কেউ নির্ধারণ করে দেবে না। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় অ্যাডাম স্মিথ যেভাবে বলেন যে পুঁজিবাদী অর্থনীতিতে মনে করা হচ্ছে যে কোনো একটি অদৃশ্য হাত, যেটি হচ্ছে যে দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারণ করে ফেলছেন, সেটি মনে হচ্ছে যে কোনো একটি অদৃশ্য হাত একটি দামটিকে বা কতটুকু বিক্রি হবে সেটি নির্ধারণ করে দেওয়া হয়। সুতরাং অ্যাডাম স্মিথের ভাষায় সেই ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাত কিন্তু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার প্রধান মূল তত্ত্ব বলা যেতে পারে। আমরা চলে যাই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থা জাস্ট অপোজিট। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবর্তক হিসেবে শ্রদ্ধেয় কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস, ওনাদেরকে ধরে নেওয়া হয়। এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু প্রায় 1915 থেকে 17 রুশ বিপ্লব হচ্ছে 1917 সালে। রুশ বিপ্লবের ফলে যে রাশিয়ায় যে আমাদের সুপরিচিত ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে যে রাশিয়ান বিপ্লবের পর যে সরকার গঠিত হয়, সেখানে কিন্তু সমাজতন্ত্রের গোড়াপত্তন ঘটে। এবং যেটি বলা হচ্ছে যে 1917 পর 1923 সালে নিউ ইকোনমিক পলিসির মাধ্যমে কিন্তু সমাজতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। এবং 1930 সালে, অর্থাৎ যেটাকে আমরা গ্রেট ডিপ্রেশন এর বছর বলে জানি, সেই সময় কিন্তু কমান্ড ইকোনমি বা সোশ্যালিস্ট ইকোনমি কিন্তু প্রবর্তক, সেটি কিন্তু চালু করেন রাশিয়ার জোসেফ স্টালিন। সুতরাং এইসব দিক দিয়ে বিবেচনা করলে আমরা দেখতে পারি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু অনেকটা রাশিয়াকে ঘিরেই তৈরি হয়েছিল, এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবক্তাও কিন্তু রাশিয়া থেকে। এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে অপর আরেকটি নাম হচ্ছে কমান্ড ইকোনমি বা নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থা, অথবা যেটিকে বলা হয় কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি। আসো আমরা দেখি যে কিছুক্ষণ আগে যে পড়েছি পুঁজিবাদী অর্থনীতির যে চাবিগুলো ছিল, সেগুলোর উপর ভিত্তি করে সমাজতান্ত্রিক অর্থনীতির বৈপরীত্যটা কি সেটি আমরা দেখি। প্রথমে আমরা দেখি যে পুঁজিবাদী অর্থনীতিতে আমরা মালিকানা নিয়ে আলোচনা করেছি। সমাজতান্ত্রিক অর্থনীতিতে মালিকানার বৈশিষ্ট্যটি কি? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ধরে নেওয়া হয় কোনো একটি অর্থনীতি বা কোনো দেশের সমস্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানায় থাকে। এখানে ব্যক্তি মালিকানাকে কিন্তু স্বীকার করা হচ্ছে না, রাষ্ট্রই কিন্তু সব স্থাবর বা অস্থাবর সম্পদের মালিক। আচ্ছা, তাহলে কি হচ্ছে? পুঁজিবাদী অর্থনীতিতে আমরা দেখছি যে ব্যক্তির উৎপাদনের স্বাধীনতা রয়েছে। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু এটিকে বলা হয় শিল্পের সামাজিকীকরণ, অর্থাৎ কোনো শিল্প প্রতিষ্ঠানে কতটুকু উৎপাদন হবে, কারা উৎপাদন করবে, সম্পদের ব্যবহার কিভাবে হবে, শ্রমিক কিভাবে নিয়োগ হবে, প্রযুক্তি কোনটি ব্যবহার করা হবে, সেটি কিন্তু সমাজতান্ত্রিকভাবে সেটি নির্ধারিত হয়, অর্থাৎ রাষ্ট্র সেটি নির্ধারণ করে দেয়। এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় আমরা দেখেছি
দাম ব্যবস্থা ছিল স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু কোনো দ্রব্যের দাম কিন্তু ওই দেশের সরকার কিন্তু নির্ধারণ করে দেয়। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে দাম, উৎপাদনের পরিমাণ বা সম্পদের ব্যবহারের পাশাপাশি দামও কিন্তু সামাজিকীকরণ করা হয়। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার যেটি ধরে নেওয়া হয় যে একটি দেশের যত বেনিভোলেন্ট ওয়ার্ক আছে, অর্থাৎ চিকিৎসা ভাতা, শিক্ষা বা বার্ধক্য ভাতা, এগুলো কিন্তু ধরে নেওয়া হয় যে এগুলোর দায়িত্বে থাকবে রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু এগুলো সব দায় জনগণের জন্য ব্যয় করে। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ধরে নেওয়া হয় যে আয়ের পূর্ণ বন্টন ঘটে, অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অধিবাসী কিন্তু যে রাষ্ট্র যে আয় করবে সেটি সম পরিমাণ বন্টন হবে। এবং এখানে কিন্তু ব্যক্তিগত মুনাফার কোনো প্রশ্নটি কিন্তু এখানে থাকে না। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আমরা দেখেছি যে কোনো ব্যক্তি ইচ্ছা করলে মুনাফার জন্য তিনি উৎপাদন করতে পারেন। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সমাজ বা রাষ্ট্র কিভাবে মুনাফা অর্জিত হচ্ছে সেটি কিন্তু সেটি কিন্তু চিন্তা করা হয়। এখানে ব্যক্তি মুনাফার কোনো সুযোগ নেই। আমার মনে হয় যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি সোশ্যালিস্ট ইকোনমির একটি চমৎকার একটি বোঝার জন্য চমৎকার একটি কার্টুন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের নেতৃত্বে দেশের সমস্ত জনগণ একটি দেশের অর্থনীতিকে হোল্ড করে আছে। এটি কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সোশ্যাল অথবা সোশ্যালিস্ট ইকোনমির যে সংজ্ঞাগুলো আমরা পড়েছি, সে এতক্ষণ যাবৎ আলোচনা করেছি, সেটিকেই কিন্তু সংক্ষেপে কিন্তু উপস্থাপন করছে। আমরা চলে যাচ্ছি এরপরে আর। আচ্ছা, তার আগে দেখছি যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেটি বলা হচ্ছে যে সম্পদের বন্টন, যেটি হচ্ছে যে সেটি সম্পদের বন্টন কিন্তু সুষম হয়, অর্থাৎ যার যতটুকু দরকার তাকে কিন্তু ততটুকু আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। আমরা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। এবার আমরা দেখব পৃথিবীর বেশিরভাগ দেশ আসলে কোন অর্থনৈতিক ব্যবস্থা ফলো করে। আমরা দেখেছি যে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি মেরুকরণ, অর্থাৎ একটি ক্ষেত্রে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর একটি অঞ্চলের দেশগুলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে, পৃথিবীর অন্য অঞ্চলে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রবক্তা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা দিয়েই সেই রাষ্ট্রগুলো পরিচালিত হয়। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা কি? মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য স্বীকার করে নেওয়া হয় এবং একই সাথে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য স্বীকার করে নেওয়া হয়। সুতরাং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আসলে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থারই কিন্তু একটি সংমিশ্রণ। আমরা এখন দেখি যে কোন কোন বৈশিষ্ট্যগুলো ধরে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হয়। আমরা এর আগের আলোচনায় দেখেছিলাম যে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটি মূল পার্থক্য ছিল মালিকানার ক্ষেত্রে, অর্থাৎ পুঁজিবাদী অর্থনীতিতে যেহেতু বেসরকারি মালিকানাকে স্বীকার করে নেওয়া হয় এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় সরকারি মালিকানাকে স্বীকার করে নেওয়া হয়, সেখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আসলে সরকারি বেসরকারি উভয়ের সহাবস্থান রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের মালিকানাই কিন্তু এখানে স্বীকার করে নেওয়া হয় এবং বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সরকারি বিনিয়োগ যেমন প্রচলিত রয়েছে তেমনি বেসরকারি বিনিয়োগও প্রচলিত রয়েছে। দাম ব্যবস্থার দিক থেকে যদি দেখি আমরা, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মতো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে সমাজতান্ত্রিক অর্থনীতির মতো সরকার কর্তৃক দাম নির্ধারণ এবং উৎপাদন নির্ধারণ করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে। সুতরাং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়
একই সাথে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং সরকার কর্তৃক নির্ধারিত দাম ব্যবস্থা দুটি প্রচলিত থাকে। নির্ভর করছে কার উপর? জনগণের কল্যাণের উপর আসলে। এবং মুনাফার উপস্থিতি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় দেখেছি আমরা যে মুনাফার উপর ভিত্তি করেই একটি অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত হয়। সেখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু জনগণের কল্যাণের জন্য যেমন মুনাফার উপস্থিতিকে স্বীকার করে নেওয়া হয়েছে, তেমনিভাবে জনগণের সুবিধা এবং কল্যাণের জন্য কিন্তু সরকারিভাবে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা, মুনাফাবিহীন অর্থনীতি পরিচালনার অংশও কিন্তু রেখে দেওয়া হয়। সুতরাং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মতো যেমন বাজারে উপর নির্ভরশীল একটি অর্থনৈতিক ব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হয়েছে, একই সাথে সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতো একটি অর্থনৈতিক পরিকল্পনাও কিন্তু তৈরি করা হয়, যার ভিত্তিতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আমরা যেটি পেলাম যে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক দুই অর্থনৈতিক ব্যবস্থারই কিছু কিছু বৈশিষ্ট্য আমরা পেয়েছি। তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা কি? সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী অর্থনীতির একটি সমন্বয়। আমরা সর্বশেষ চলে যাচ্ছি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল কাঠামো হচ্ছে ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থা, সেটি হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। মূলত ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাও কিন্তু এক ধরনের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে কোনো কোনো ক্ষেত্রে যেমন মুনাফাকে স্বীকার করে নেওয়া হচ্ছে, একই সাথে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার মতো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সরকারের উপস্থিতিকেও স্বীকার করে নেওয়া হয়েছে। এবং মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল পার্থক্যটা যে জায়গায়, সেটি হচ্ছে যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আসলে ইসলামের যে মৌলিক নিয়ম কানুন, অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে সুদবিহীন একটি অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনাটাই কিন্তু মিশ্র অর্থনীতির সাথে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল পার্থক্য। এবং যেটা হচ্ছে যে কুরআন, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় কোরআন, হাদিস এবং বিভিন্ন কি বলবো ইসলামী বিধান অনুযায়ী মানুষের জীবিকা অর্জন বা যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ কিন্তু পরিচালনার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়। সুতরাং আমরা পেয়ে গেছি যে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থারই একটি অন্যতম রূপ। আমরা বাংলাদেশের অর্থনীতি আসলে কোন অর্থনীতির সাথে প্রচলিত? আমরা এই মধ্যে বোধহয় অনেকেই বুঝে গিয়েছি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু এক ধরনের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে যেমন একদিকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মতো মুনাফাকে স্বীকার করে নেওয়া হয়েছে, ব্যক্তি মালিকানাকে স্বীকার করে নেওয়া হয়েছে, তেমনি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো কিন্তু জনগণের কল্যাণের জন্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যাবলীও স্বীকার করে নেওয়া হয়েছে। আমরা আজকের লেকচারের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা আজকের লেকচারের যে মূল্যায়ন সেদিক থেকে যদি যাই, তোমরা বাড়িতে যারা বসে ক্লাস করছো তোমরা এই বিষয়গুলো নিয়ে তোমরা নিজেদের মতো করে মূল্যায়ন করতে পারো। সেই প্রথমে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার, পুঁজিবাদী সমাজতান্ত্রিক মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার একটি করে উদাহরণ এবং একটি করে বৈশিষ্ট্য তোমরা কিন্তু উল্লেখ করে তোমাদের নোটস তৈরি করতে পারো। এবং তোমাদের ক্লাস কেমন লাগছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার সময় তোমাদের রোল নাম্বারটি উল্লেখ করবে। এবং যেটি হচ্ছে যে অর্থনীতি ক্লাসে বেশ কয়েকটি ক্লাসের পর তোমাদের কিছু কুইজ পরীক্ষার আয়োজন করা হবে এবং কুইজ পরীক্ষার একটি অংশ কিন্তু মার্চের একটি অংশ কিন্তু তোমাদের যেটি যে ফার্স্ট টার্ম পরীক্ষা সেটির সাথে কিন্তু যুক্ত হবে। সুতরাং আমরা আশা করব তোমরা আমাদের এই অনলাইন ক্লাসে প্রতিটি ক্লাসে উপস্থিত থাকবে এবং অনলাইন ক্লাসের পর অনলাইন কুইজ টেস্টও কিন্তু অংশগ্রহণ করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। করোনা প্যান্ডেমিকের মধ্যে তোমরা বাড়ি বসে আমাদের ক্লাস করো এবং একটি কথা বলি শেষ করছি, স্টে হোম স্টে সেফ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।